বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দেশের সার্বিক পরিস্থিতি ও দেশের বাহিরের আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্ব ও কর্মযোগ্য বিবেচনা করলে সর্বজনস্বীকৃত ৩ মাসের নিয়মতান্ত্রিক অন্তর্বর্তীকালীন নির্বাচন পরিচালনাকারী সরকার পরিচালনা করবেন তা বিশ্বাস হয় না। আন্দোলন ও সরকার পতন পরবর্তী বিশৃঙ্খলা নিরসন, হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের ভুল শুধরানো, ছাত্র জনতার দাবি অর্থনীতির দুরবস্থা থেকে উত্তরণ, দুর্নীতির প্রতিষ্ঠানিকরণ থেকে শুধরানো ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার যে লক্ষ্য নির্ধারণ হবে তাতে ৩ মাসের অধিক ৩ বছরও হওয়ার সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় ইউনূস প্রশাসনের পর্যাপ্ত সময় থাকবে পররাষ্ট্রনীতিকে ভারসাম্যপূর্ণ করার। দীর্ঘ ১৬ বছরের হাসিনা সরকারের শাসনামল শেষে দক্ষিণ এশীয় ও আন্তর্জাতিক ভূরাজনীতির পট পরিবর্তনের যে সূচনা হয় তা ইউনূস প্রশাসনের হাতে কতটা বাস্তবায়িত হবে সমীকরণের দ্বারা আলোচনার চেষ্টা থাকল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এই অঞ্চলের দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলে আসা ভূরাজনৈতিক অবস্থার যে ধারা বহমান ছিল তার অবসানের সাথে সাথে অত্র অঞ্চলের দেশগুলো নতুন করে ভারত তাদের ভূরাজনৈতিক অবস্থানের যাত্রাপথ অনুসরণ করতে শুরু করেছে। এই প্রশ্নে এই অঞ্চলের অন্যতম বড় দেশ ভারত ও তার পররাষ্ট্রনীতি নিয়ে কতক পর্যালোচনা এবং পর্যায়ক্রমে বাকি দেশগুলো আলোচনা করার প্রয়াস থাকবে। ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক রাজনীতির মোড়ল হিসেবে বিবেচিত হয়ে আসা ভারত মূলকটি আমেরিকার দক্ষিণ এশিয়া নীতির অন্যতম প্রধান অংশীদার। এজন্য ভারতের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডেও আমেরিকা তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রচ্ছন্ন থেকেছেন। এরকম পরিস্থিতিতে ভারত মার্কিন ম্যান্ডেটকে একটি শক্তি ধরে নিয়ে এই অঞ্চলের রাষ্ট্রগুলোতে প্রভাব বজায় রাখার নামে অপকৌশল ও ভুল নীতি অনুসরণ করে আসছেন বারংবার, যার জন্য ভারত সমূলে প্রভাবহীন হিসেবে প্রায় সবগুলো দেশ থেকে ফেরত আসতে হয়েছে। সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে উপেক্ষা করে একটি একনায়কতান্ত্রিক সরকারকে সমর্থন দিতে গিয়ে বিরাট পারস্পরিক ক্ষতির সম্মুখে দাঁড়িয়েছেন ভারত ও বাংলাদেশ। এর আগে ভারত তার আজ্ঞাবহ সরকারকে গণতন্ত্রের বদলে একটি স্বৈরতান্ত্রিকতার দিকে ধাবিত করে উৎসাহিত করেছেন এবং এককভাবে সমর্থন দিয়ে এসেছেন। অন্যদিকে বিভিন্ন অসম চুক্তি, সমঝোতা, সীমান্ত হত্যায় দেশের মানুষের প্রাপ্য পানির হিস্সা থেকে বঞ্চিত করা, অন্যায্য ট্রান্সশিপমেন্ট করা, অন্যায্যভাবে হাসিনা সরকারের কাছে দাবি আবদার করতে করতে সার্বভৌমত্বের প্রশ্নে এসে দাঁড়িয়েছেন, যা দেশের জনগণকে অসন্তোষের মাধ্যমে রাষ্ট্র হিসেবে সাম্রাজ্যবাদী আচরণের বার্তা দিয়েছে, যা পরবর্তীতে ভারত বিরোধিতার চরমে এসে ঠেকেছে। এদেশের বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভারতকে ভুল পথে থাকার ইঙ্গিত দিলেও ভারত সংখ্যালঘুর একমাত্র কাণ্ডারি হাসিনা সরকারকে রক্ষার নামে ও ইসলামী চরমপন্থাকে পুঁজি করে বিশাল জনগোষ্ঠীর সকলের বনে ভারত বিদ্বেষকে বিষিয়ে তুলেছেন, যা ভারত ভেবে নিয়েছিল কোনো মতে স্বৈরশাসকের প্রশাসন ও পুলিশ তা দিয়ে নিয়ন্ত্রণ করে ফেলবে। অথচ ভারতের অনেক বিশেষজ্ঞ ভারতের নীতিতে ভুল স্বীকার করে বলার চেষ্টা করেছেন, ডোন্ট পুট অল এগ ইন ওয়ান বাস্কেট। কিন্তু ভারত তা মানতে রাজি ছিল না, যার দরুন ভারত তার পালিত সরকার প্রধানকে না চাওয়া সত্ত্বেও আশ্রয় দিতে হচ্ছে। অন্যদিকে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়েও বাংলাদেশের জনগণ ভারতের বাংলাদেশ নীতিতে পূর্বের অবস্থান আছে বলেই বিশ্বাস করে আসছেন। এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার ভারত নীতিতে কি ভাবছেন অফিসিয়ালি না বললেও তিনি শপথ গ্রহণের পূর্বে ভারতের চ্যানেলকে দেয়া বক্তব্যে ভারত বিষয়ক মনোভাব স্পষ্ট করেছেন। এ বিষয়ে তিনি বলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে এই অঞ্চলে কেউ স্থিতিশীল থাকতে পারেন না, এমনকি ভারতের সেভেন সিস্টার ও মিয়ানমার। দেখার আছে সরকার পরবর্তী পদক্ষেপগুলোতে ভারত বিষয়ক নীতির অবস্থান কিভাবে নেন। তবে ছাত্র জনতার গণবিপ্লবের যে সরকার গঠন হয়েছে সেই সরকার নিঃসন্দেহে জনগণের আশার ও আকাঙ্ক্ষার প্রতিফলনই বেশি দেখা দিবে বলে ধরে নেওয়া হয়।
সেক্ষেত্রে তাহলে কি ধরা যায় সরকার ভারতের সাথে বিগত সরকারের অসম চুক্তি, সমঝোতা, বাণিজ্য, অমীমাংসিত বিষয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন সীমান্ত হত্যা, দেশের স্থলবন্দর ব্যবহার ও রেল করিডোর কে কি সার্বভৌমত্ব, দেশের স্বার্থ, জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে অগ্রসর হবে। তবে নয়াদিল্লি এই পর্যায়ে এসে ধীরে চলো নীতি অনুসরণ করবে বলে বিশ্লেষকদের ভাষ্য থেকে পাওয়া যায়। অর্থাৎ ভারত পরিস্থিতির সর্বশেষ অবস্থায় গিয়েই নীতিগত অবস্থানকে স্পষ্ট করবেন বলে মতামত দিচ্ছেন অনেকে। কেননা বিশেষজ্ঞরা এখনো বিপ্লবের প্রতি বিপ্লবকে খুবই সচেতনভাবে বিবেচনায় রেখেই উক্তি করেছেন। আর এই বিপ্লব ওই প্রতি বিপ্লবের উপাদানগুলো কখনো কখনো আশঙ্কা করছেন, আবার কখনো প্রত্যক্ষ করছেন বলে শোনা যাচ্ছে। চীন, এদিকে চীন প্রশ্নে ইউনূস প্রশাসনের অবস্থান এখনো স্পষ্ট না হলেও বিগত সরকারের সময় কমিউনিস্ট গণচীন কতটা সুবিধাজনক অবস্থানে ছিলেন এবং ভারতের পাশাপাশি চীনের ভূমিকা কী ছিল তা অবশ্যই এই সরকারের বিবেচনায় থাকবে। আমরা জানি বিশ্ব রাজনীতিতে এবং পারস্পরিক বিষয়েও যখন চীন ভারতের অবস্থান বিরোধপূর্ণ ছিল, কিন্তু বাংলাদেশ প্রশ্নে উভয়ই হাসিনা সরকারের অনুকূলে থাকা দুটি প্রভাবশালী দৈত্যাকার রাষ্ট্র হিসেবে এদেশের জনগণকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। যদিও ভারতের মতো করে চীন ওতপ্রোতভাবে জড়িত না থেকে অফিসিয়ালি ও স্বল্প বাক্য ব্যয়ে হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছেন। সর্বশেষ হাসিনা সরকার কর্তৃক ভারসাম্যপূর্ণ চীন ভারত নীতিতে যে অসংলগ্নতা, অর্থাৎ তিস্তা প্রকল্প ও মংলা বন্দর বিষয়ক চীনকে ভারতের চেয়ে প্রয়োজনের তুলনায় বেশি অগ্রাধিকার দেওয়ার নীতি চীনকে বিব্রত করলেও পুরো সময় ধরে চীন হাসিনা প্রশাসনকে চেষ্টা করেছেন বিরাগভাজন না করে ভারতের সাথে পাল্লা দিয়ে দেশে প্রভাব বজায় রাখা। ডক্টর মুহাম্মদ ইউনূস পশ্চিমামুখী একজন বিখ্যাত ব্যক্তিত্ব। যখন কমিউনিস্ট গণচীনের সাথে কথা বলবেন এবং কিভাবে কথা বলবেন তা অবশ্যই দেখার আছে। এই অঞ্চলের বাস্তবতায় চীন খুবই প্রাসঙ্গিক, আর প্রাসঙ্গিকতার বিবেচনায় অনেক সময় ইউনূস প্রশাসন চাইলেও পশ্চিমা চীন ঠেকাও নীতি অনুসরণ করতে পারবে না। চাইলেও তাইওয়ানকে মার্কিন দৃষ্টিতে দেখার সুযোগ ইউনূস প্রশাসনের খুবই সীমিত। আবার ভারতের মতো রাষ্ট্রের একচ্ছত্র প্রভাবের চেষ্টায় চীন বারবার প্রাসঙ্গিকতার কেন্দ্রবিন্দুতে আবর্তন করবে, আর এর জন্য চীন তাদের প্রাথমিক প্রস্তুতি সেরেছেন বলেও অনুমানযোগ্য, এবং ঢাকাকেও এই বিষয়ে না ভেবে অবস্থান নেয়ার কোনো অবকাশ নেই। পাকিস্তান, বাকি দেশগুলো যেমন পাকিস্তান ও মিয়ানমারের বিষয়েও রয়েছে কিছু সচেতন সুপরিকল্পিত নীতি গ্রহণের বিষয়। জঙ্গিবাদী রাষ্ট্রের তকমা দিয়ে ভারত পাকিস্তানকে এই অঞ্চলে অতটা সুবিধাজনক অবস্থান নিতে দিচ্ছে না। তাছাড়াও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় অর্থনীতি সবসময় দুরবস্থা দিয়েই যেতে হয়। সেনাবাহিনীর অযাচিত হস্তক্ষেপ ও সীমাহীন দুর্নীতি 1947-এ জন্ম নেয়া দেশটি 1971-এ জন্ম নেয়া বাংলাদেশের চাইতে অনেক পিছিয়ে। অথচ পারমাণবিক শক্তিসম্পন্ন দেশটি বৈশ্বিক রাজনীতিতে প্রভাবকের ভূমিকায় থাকার চেষ্টায় নিজেদেরকে সবসময় পিছিয়ে রেখেছেন, বিশেষ করে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, ভঙ্গুর অর্থনীতি ও উগ্রবাদের প্রধান অন্তরায়। তবে ভারত মোকাবেলায় চীনের প্রতিনিধি রাষ্ট্র হিসেবে পাকিস্তান শুরু থেকেই স্বল্প বিস্তর ভূমিকা রেখে আসছে। হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশ নামমাত্র সম্পর্ক বজায় রেখে আসছে। কারণ হিসেবে স্পষ্ট, হাসিনা সরকারের ভারতের প্রতি কৃতজ্ঞতার নীতি অনুসরণ। এক্ষেত্রে পাকিস্তান প্রশ্নে ইউনূস প্রশাসন কতটা ইচ্ছুক তাও দেখার রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে পাকিস্তান হাসিনা সরকারের পতনের পর প্রফেসর ইউনূসের দায়িত্ব গ্রহণের বিষয়েও ইতিবাচক অবস্থান ও একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মিয়ানমারের সাথে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হয়েও যেমন বাণিজ্যিক কিংবা কূটনৈতিক সম্পর্ক বা প্রতিশ্রুতি স্পষ্ট দেখা যায়নি। হাসিনা সরকারের সময় মিয়ানমারের 11 লক্ষ রোহিঙ্গা নাগরিক এদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং প্রতিক্রিয়া হিসেবে হাসিনা সরকার আশ্রয় প্রদানের মাধ্যমে নিজেকে মানবতাবাদী নেতা প্রমাণে ব্যস্ত থাকা
যার ফলে মিয়ানমারের নাগরিকদেরকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে ব্যাখ্যা করেছেন অনেক বিশ্লেষক। শুধু তাই নয়, মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত জান্তা সরকারের বারংবার বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে সমুদ্র সীমায় সামরিক জাহাজ ও এদেশের নাগরিকদের গুলি করে হত্যার মতো ঘটনায়ও হাসিনা প্রশাসন ছিল চিঠি ছালা চালিতে ব্যস্ত, যা অন্তরালে নতজানু পররাষ্ট্রনীতিকে প্রমাণ করেছিল। সুতরাং ইউনূস প্রশাসন কিভাবে এই বিষয়গুলোকে দেখবে, মোকাবেলা করবে তা পর্যবেক্ষণ করার রয়েছে। তাছাড়া মার্কিন প্রশাসন কর্তৃক ঘোষিত বার্মা অ্যাক্ট বাস্তবায়নে ঢাকা কিভাবে এগোবে তাও দীর্ঘ চিন্তার ও সুকৌশলী পদক্ষেপের বিষয় রয়েছে। অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো, পশ্চিমা রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস এই অঞ্চলে ভূরাজনৈতিক খেলার একটি বড় স্টেজে কিভাবে অবস্থান নেবেন অনুমানযোগ্য হলেও বাস্তবতা দেখার জন্য আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের অপেক্ষা করার রয়েছে। কেননা ডক্টর ইউনূস যদিও পশ্চিমা রাষ্ট্রপ্রধান, তথাপিও এদেশে ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গে মোটেও পশ্চিমা নীরবতা তাকে সুবিধা দিতে পারবে না। শুধু মৌখিক নয়, যেহেতু ছাত্র জনতার তুমুল প্রতিরোধে একটি সরকারের পতন ও তৎপরবর্তীতে ইউনূস প্রশাসনের দায়িত্ব গ্রহণ, সেক্ষেত্রে ছাত্র জনতা ইউনূসকে তার আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্বের সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সকল অঙ্গনেই ডক্টর ইউনূস ইসরায়েলি আগ্রাসনকে আঘাত করতে হবে। আবার ইসলাম প্রশ্নে পশ্চিমা লিবারেল নীতি অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নে ইউনূস পাথায় পড়তে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষতার নীতি না পক্ষাবলম্বন তাও খুবই জটিল সমীকরণে আটকে থাকবে, যা ইউনূস সরকার মার্কিন চাহিদার পরিপূর্ণতা দিতে ব্যর্থ হতে পারে। সেক্ষেত্রে তিনি কেমন অবস্থান নেন যেমন দেখার আছে, তেমনি চীন ইস্যুতে ইউনূস পুঁজিবাদী গণতান্ত্রিক দেশগুলোর হয়ে কমিউনিস্ট চীনের সাথে কেমন সম্পর্ক রাখতে চান তাও গভীর ও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার রয়েছে। আবার এই অঞ্চলের বাস্তবতায় পুঁজিবাদী গণতান্ত্রিক দেশই যখন এদেশের গণতন্ত্রকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় ছিল, সেক্ষেত্রে ইউনূস প্রশাসন কতটা পারদর্শিতার সাথে ভারত চীনের বাস্তবতার সামনে অগ্রসর হন দেখার আছে। ওদিকে চীন তার আন্তর্জাতিক বলয়কে সফলতার সাথে প্রতিষ্ঠিত করে যাওয়া এবং পশ্চিমের আস্থাভাজন ভারত ব্যর্থ হওয়ায় অত্র অঞ্চলে তুমুল অপ্রাসঙ্গিকতা হয়ে যাওয়ার বিষয়টি ভাবিয়ে তুলবে পুঁজিবাদী গণতান্ত্রিক উন্নত দেশগুলোকে। এ বিষয়ে মার্কিন মুলুকও হয় ভারতের অভ্যন্তরে এমন কোনো সুদূর প্রসারী নীতিতে আসবেন যা তাদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে, অথবা ভারতের বিকল্প হিসেবে পশ্চিম এমন কোনো অপরাপর রাষ্ট্রের সন্ধানে থাকবে যাকে গড়ে তুলবেন মার্কিন স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে। প্রসঙ্গত মার্কিন অফিস থেকে এমন কোনো ঘোষণা আসছে কিনা যে আমরা বাংলাদেশি ইউনূস প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।